আসসালামু আলাইকুম। পিসিবি ভিউজ এর পক্ষ থেকে, নিউজ অ্যান্ড ভিউজ এর পক্ষ থেকে আমি ফরিদ পাঠান বলছি। আজকের আমাদের বিষয়বস্তু হলো গোপালগঞ্জের সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি। আমাদের আজকে এ বিষয়ে কথা বলবেন আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট আছেন এখানে প্রফেসর ফরহাদ হোসেন, আ রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আছেন মেজর ইমরান, রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা আ আ এক্সপার্টিজ। এবং আমাদের সাথে আন্তর্জাতিক বিষয়ে আ আ এ বিশ্লেষক ইফতেখার আহমেদ, উনিও কথা বলবেন। এ বিষয়ে আমরা আজকে ১৬ই জুলাই আ এই দিবসটি আ শহীদ আবু সাঈদ শহীদ হয়েছিলেন। আ গত বছর ১ বছর পূর্ণ হলো। ১ বছর পূর্ণ। তো আমাদের সেই আত্মার কতটুকু আমরা পে ব্যাক করতে পারলাম? এ নিয়ে আমরা আজকে যে রাজনৈতিক অবস্থা, যে দেশের যে অবস্থা, দেশের যে এই স্বপ্ন কি আবু সাইদের ছিল? এই স্বপ্ন কি আ মুগ্ধর ছিল? এই স্বপ্ন কি যারা ১৪০০, ১৬০০ যে সংখ্যাই আমরা বলি না কেন, সেই সংখ্যা মানুষের যারা আত্মত্যাগ করেছেন দেশের ভালোর জন্য, দেশের শান্তির জন্য, আমাদের এই যে ১৮ কোটি মানুষ তারা রেখে গেলেন। এদের শান্তির জন্য যে যারা আত্মত্যাগ করেছেন, আমরা কতটুকু পে ব্যাক করতে পারলাম তাদের সেই আত্মার উপর? আমি ১ম এই আ আ প্রফেসর ফরহাদ হোসেন আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে, আ ১ বছর পূর্ণ এই যে শহীদ আবু সাঈদের আমরা কতটুকু আজকে যে গোপালগঞ্জে যে ঘটনাগুলা ঘটছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ পাঠান ভাই। খুব সমস্যার মধ্যে আছি। দেশের যে অবস্থা দেখছি, ইট ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। আজকে আমাকে আপনার অত্যন্ত খ্যাতিমান এবং খুব ডিগনিফাইড চ্যানেল পিসিবি ভিউজে ডাকলেন এবং এইখানে আমাদের মিঠু ভাই আছেন, তারপরে ইমরান ভাই আছেন এবং আমি আছি। আশা করি, আমি তো অত ভালো জানি না, আমার দুইজন যে বন্ধু আছেন ইমরান ভাই এবং মিঠু ভাই, তারা সব্যসাচী আলোচনা করবেন। তবে আমি যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, যে প্রত্যেক নাগরিকেরই অধিকার আছে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হোক না কেন, তার দেশে যে কোনো জায়গায় তার যদি সংগঠন থাকে, তিনি সংগঠন নিয়ে সমাবেশ করতে পারবেন, অথবা উনি এককভাবে কোনো একটি জায়গায় গিয়ে কথা বলতে পারবেন। এই শান্তিপূর্ণ। অধিকার আছে। শুধু শান্তি তাই নয়, এবং বিদেশেও আপনারা যারা আমেরিকাতে বসবাস করছেন, আপনারা ডায়াসপোরা শব্দটা আপনার জন্য প্রযোজ্য না। আমি বলবো যে আপনি ইউ আর এ ভেরি অনারেবল সিটিজেন অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমি মনে করি আমাদের পাঠান ভাইও যদি, হ্যাঁ, জ্যাকসন জ্যাকসন হাইট স্কোয়ার না কি যেন একটা আছে নিউ ইয়র্কে, খুবই নাম করা, তা ওইখানে আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য সঙ্গীত পরিবেশন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আকবর আলী আকবর খা এবং বব ডিলান, জর্জ হ্যারিসন, তারা করেছেন। কেউ কি বাধা দিয়েছে? আমেরিকা তো আমাদের বিরুদ্ধে ছিল। আমি কিন্তু মূল ঘোড়ায় ধরেছি, আমেরিকা আমাদের ইন্ডিপেন্ডেন্সের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। Nixon government was totally against the spirit of our independence and deeply committed to save the integrity of integration of Pakistan. কিন্তু আমার কথা হলো, তারপরেও কি নিক্সন গভর্নমেন্ট বাধা দিয়েছিল যে আমেরিকার যে নিউ ইয়র্ক চত্বরে যে অনুষ্ঠানটা হয়েছিল? নো, করেনি তো। এটা তো ইন ফেভার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস about what is happening, the genocide committed by Pakistan army in Bangladesh, in 1971. বাধা তো দেয়নি। আমার কথা হলো, গোপালগঞ্জে গিয়ে এনসিপি গিয়েছে বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনই যদি যায়, সেখানে সমাবেশ করে, সেখানে বাধা দেওয়ার কি আছে? তারা সমাবেশ করবে। তারা যদি আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কথা না বলে, এবং এনসিপির যারা গেছেন তারা যদি কোনো রকম এমন কোনো কথা না বলেন যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতি, দেশের জন্য হুমকি স্বরূপ, এরকম যদি কোনো কিছু না বলে থাকেন,
তাইলে তাদের সভা সমাবেশ ভাঙচুর কেনই বা করবে, তাদের চেয়ার টেবিল ভাঙচুর কেনই বা করবে? একটা টেরিফিক সিচুয়েশন তৈরি করার কি কারণ হেতু থাকতে পারে আমি তো ঠিক বুঝি না। তো এইখানে যে জিনিস, এইগুলো আসলে ভালো না। এই ধরনের যে কোনো কর্মকাণ্ড আমি মনে করি সুস্থ রাজনীতি এবং সুস্থ গণতান্ত্রিক পন্থার পরিপন্থী। আমি এখানে যে কোনো লোক সমাজ, জামাত করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি গিয়ে করতে পারে। গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো এলাকা নয় বা বিচ্ছিন্ন কোনো জনপদ নয়। আমার কথা হলো এইটা। তাহলে সেখানে গিয়ে যদি এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক সংগঠন যদি সেখানে সমাবেশ করে, সেখানে এই পরিবেশ তৈরি করার কি কারণ থাকতে পারে? বাধা প্রদানের কি কারণ থাকতে পারে? সমাবেশে যাতে না করতে পারে সমস্ত কিছু প্রয়োগ করার কি কারণ থাকতে পারে? আমার ঠিক মাথায় আসে না। এইগুলো রাজনৈতিক প্রতিহিংসা, এগুলো হিংসাবাদী, তাই না? জি, আমরা একটা একটা বাংলাদেশে একটা বাংলাদেশ এখন একটা ক্রুশাল মোমেন্টের মধ্য দিয়ে অতিবাহিত করছে। বাংলাদেশ ইজ ফেসিং এন্ড পাসিং থ্রু আ ক্রুশাল মোমেন্ট। তো সেইখানে যদি এইরকম অবস্থা হয়, তাহলে তো আমরা তো যেটার জন্য লড়াই সংগ্রাম করছি, যে দেশটাকে একটা টেকসই গণতন্ত্র দেবো, দেশটার মধ্যে কিছু সংস্কার আসবে, যে সংস্কারের মাধ্যমে যে পলিটিক্যাল স্ট্যাগনেন্সি আছে এগুলো থাকবে না। আমরা আমরা একটা জিনিসে বদ্ধপরিকর হচ্ছি যে আগামী জাতীয় নির্বাচনগুলো সুষ্ঠু এবং অত্যন্ত সুন্দর নির্বাচন হবে, এবং এই নির্বাচন কখনই প্রশ্নবিদ্ধ হবে না, যেটা একেবারে ট্রান্সপারেন্ট ইলেকশন হবে, পার্টিসিপেটরি ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে। যে কথাগুলো বলে যাচ্ছি এইগুলো তো ধরেন আপনার ইয়ে হবে না, এই কার্যকরী হবে না যদি আমরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার সাউন্ডটা ঠিক করতে হবে। হ্যালো, সাউন্ড কমে গেছে। ফরাদ ভাই, আপনার মনে হয় ফোন আসছে। এর জন্য সাউন্ডটা কমে গেছে। আমি আবার ফিরে আসবো আপনার সাথে। ইমরান ভাই, হ্যালো, উম উম হ্যাঁ চলে আসছি। জি, 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 আপনি বলেন। তো এখন আমরা আমাদের যে অবজেক্টিভস গুলো ছিল, যেগুলো একটি রাষ্ট্রের জন্য খুবই পজিটিভ, জি, সেইগুলোতে তো আমরা পৌঁছতে পারবো না। তো আজকে গোপালগঞ্জে যেটা হয়েছে সেটাকে আমি সমর্থন করব না। জি, কেন করব না? এই রাষ্ট্রের খাতিরে করব না। আমি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য আমি এটাকে সমর্থন করব না। আমি সুষ্ঠুভাবে রাজনৈতিক চর্চার জন্য করব না। আমি ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচনের যাতে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমি এই গোপালগঞ্জে যে প্র্যাকটিসটা হলো আমি সেটা করব না। আমি একটা কথা বলি, হিংসার জন্ম দেয়। আবারও বলি, এটা আমাদের কাম্য নয়। আমি আমি আবার আসছি। আমি ইয়ে দেখাবো, একটু ভিডিও দেখাবো, শেয়ার করব। তারপরে আসছি, আপনাকে প্রশ্ন করব। আ জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র আওয়ামী লীগের দুর্গক্ষেত্র। আপনাদেরকে দেখালাম আজকের যে অবস্থা ছিল ইয়েতে, গোপালগঞ্জে। তো আমি প্রশ্ন করতে যাচ্ছি ইফতেখার ভাই আপনাকে, যে যেহেতু আওয়ামী লীগের ছাত্রলীগ, বলা হচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন করা হয়েছে, এই সরকার করেছেন। তো ছাত্রলীগ আবার কিভাবে সেই ইয়াতে আসে, ফ্রন্ট লাইনে আসে এবং এসে একটি সংগঠন তাদের উপর হামলা করে এবং আ মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। তো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি আপনি দেখেন যে কতটুকু এক্সারসাইজ হচ্ছে? থ্যাংক ইউ পাঠান ভাই। অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা চমৎকার। আমি কিছুদিন আগেই একটা টক শোতে বলেছিলাম যে সেনাবাহিনীকে এই যে পাওয়ারটা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা, কোথায় তারা এক্সারসাইজ করছে এই পাওয়ারটা? ওনারাই বা কোথায়? কোথাও দেখা যায় না। মানে যেসব জায়গাগুলো সংবেদনশীল এলাকা, ঢাকা শহরে, ওখানে ওনাদেরকে দেখা যায় না। বাইরে কি হচ্ছে আমরা তো
ঢাকা শহরের বাসিন্দারা জানি না সেটা। আর যে জিনিসটা হয়েছে, আমি ইমরান ভাইয়ের থেকে একটু টেনে নিই কথাটা। উনি যেটা ইশারা দিয়েছেন সেটা হচ্ছে সাধারণ হিসাব যে শস্যের ভিতরে ভূত। শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে আমি ভূত তাড়াবো কি করে? এই পুরা জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কেউ বা কে বা কাহারা কারা, কারা কোন জায়গায় কোন পজিশনে থাকবে সেই সম্পর্কে কিন্তু আগেই অবহিত করে দিয়েছে এবং কনস্ট্যান্টলি ওদেরকে মনিটর করা হচ্ছিল। তা না হলে এরকম কোঅর্ডিনেটেড অ্যাটাক করা যায় না কিন্তু। আপনি খেয়াল করে দেখবেন পুরো ভিডিওগুলো, দেখবেন কোন, কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে অ্যাটাক করেছে এবং শেষমেশ এমনভাবে বাধ্য হয়েছে। আমি হাসনাতকে দেখেছি, আমি বোধহয় সার্জিস উনি ওখানে ছিলেন। হ্যাঁ? উনি আপনার এই যে বিটিআর এটি এপিসি তে ঢুকে পালাচ্ছিলেন রীতিমতো। শব্দটা খুবই খারাপ শোনা যায়, পালানোর মতো অবস্থা। কিন্তু একটা সরকারের সদস্য ওখান থেকে পালাবে কেন ওই জায়গার থেকে? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? নাকি গোপালগঞ্জের বাসীরা স্বাধীনতা ঘোষণা করেছে? জাফরান গোপালগঞ্জের মতো, ইন্টেলিজেন্স নাই? মিলিটারি ইন্টেলিজেন্স ছিল না? পুলিশের ইন্টেলিজেন্স ছিল না? ওটা তো ডিজিএফআই আমারও প্রশ্ন। ছিল দে না? মিজারেবলি ফেইলড। তাদেরকে স্বীকার করতে হবে এটা যে আমরা তো ফেল করেছি হাজার, এখানে। হাজার মানুষ জড়ো হবে আর কেউ জানবে না। তো জনগণ, একটা সাধারণ জনগণ হিসেবে যদি আমি এনালাইসিস দিতে পারি, তো মিলিটারি এক্সপার্ট ওনারা কোথায় ছিলেন? Where was our DGFI? Where was our NSI? I'm really shocked. আমি সত্যি, এনসিপি কে বলা হয়েছিল সবকিছু ঠিকঠাক আছে। তো হ্যাঁ, ঠিকঠাক থাকলো সেই কোথায়? অনুযায়ী তো গিয়েছে এবং তারা কিন্তু ফেইলিয়ার। প্রিপেয়ারও ছিল না। এটা কি তাদের বলা যায় না সম্পূর্ণ যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার? obviously completely totally intelligence failure. এটা তো লজ্জাস্কর আমাদের জন্য। যদি আমাদের ঘরের ভিতরে এরকম ইন্টেলিজেন্স ফেইলিয়ার হয়, তাহলে বর্ডারে কি হবে? কালকে বর্ডারে যদি উল্টাপাল্টা শুরু হয়ে যায় পার্শ্ববর্তী দেশ, তখন আমরা কি করব? আমরা তো আছি মহা সমস্যার ভিতরে। আমরা নিজেদের সহ্য করতে পারি না। উনি বলছেন ফেনীর কথা। এই ইমরান ভাই। আমি তো জানি ফেনীতে কি হয়েছিল ১৯৯৯ সালে। আমার আপন ফুফাতো ভাই, উনিও কিন্তু এই আপনার ছাত্রলীগ নেতা, যেটা এখন নিষিদ্ধ হয়েছে। আমাকে তখন বলছে, "এই মিঠু, একান্ত প্রয়োজন না হলে ফেনীতে এসো না।" "কেন?" "আরে জান নিয়ে যেতে পারবা না। এখানে জনহাজারীর এলাকা। খুব সাবধান।" আমি বললাম, "আমি তো ওনাকে চিনিও না। আমি ওনার কি ক্ষতি করেছি? আমি আসবো আমার মতো করে, আমি আমার মতো করে যাবো। এটা আমার বাপ-দাদার ঠিকানা, আমার সমস্যাটা কোথায়?" বলে, "না রে ভাই, তুমি যখনই আসো বলে এসো আমাদেরকে, দিনে, দিনে চলে যেও।" এই যদি অবস্থা হয়, ১৯৯৭ সালের অবস্থা, এখন তো ২০২৫। আজকে আমরা এসেছি এখানে একটা একটা মানে জিনিসকে স্মৃতি রোমন্থন করার জন্য। ১ বছর আগে কি হয়েছিল? কতগুলা পিশাচের হাতে আমাদের কতগুলা সুসন্তান শহীদ হয়েছে। চোখে পানি চলে আসে। আজকে আবু সাঈদ এইরকম হাত তুলে বলেছিল, কেমনে গুলিটা খায়? কেমনে গুলি করে নেয়? আপনাকে বোধহয় আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম যে গুলির ইমপ্যাক্ট কিভাবে হয়? এই ব্যথা কতটুকু যায়? কয়টা ছড়রা ভিতরে গিয়েছে? কিভাবে পেইন পেয়েছে? সেটা সেই বুঝে যার ভিতরে গিয়েছে এবং সেটা কিন্তু মেপে, মেপে দেখানো হয়েছে। উফ! আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। সবাইকে জান্নাত নসিব করো। থ্যাংক ইউ পাঠান ভাই। আমার মানে বলার ভাষা নেই। এই ইন্টেলিজেন্স ফেইলিয়ার কেন হলো এটা আমি বুঝে পাচ্ছি না। ওদেরকে এরকম দৌড় দিয়ে চলে আসতে হলো কেন? ওরা দৌড়াবে কেন? ওরা তো সরকারের পক্ষে গিয়েছে। তারা কি সরকার ফেইলিউর? নাকি সরকারকে ফেইলিউর দেখানোর জন্য কোন একটা চক্র ষড়যন্ত্র করছে? সবকিছুই কিন্তু ঘোলাটে এবং সবকিছুরই কিন্তু একটা পসিবিলিটি আছে। এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ ভেরি আমাদের মাচ। একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে তারপরে আবার জি, আসবো। মনির ভাই। মনির ভাই আপনার প্রশ্ন করেন। ধন্যবাদ ফরিদ ভাই এবং সম্মানিত আমার ৪ জন প্রিয় ব্যক্তিত্ব, দেশের প্রথম শ্রেণীর নাগরিক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনসিপির কর্মসূচিগুলো তো পূর্ব নির্ধারিত কর্মসূচি, তারা কোন দিন কোথায় যাবে? যে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলা প্রশাসন ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ প্রশাসন দিয়ে বিএনপি কিভাবে মনে করে যে এখনই নির্বাচন দিলে নির্বাচন ভালো হবে? এই প্রশাসনের বিষয়ে তো ওনারা কোনো কিছু বলে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় ওনাদের পক্ষের লোক আছে। এই প্রশাসন দিয়ে যদি এখনই মনে করেন ৩ মাস পরে ৬ মাস পরে নির্বাচন দিবে, এই নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ ভাবে হবে বলে আপনারা মনে করেন? আর দেশের যে বিরাজমান পরিস্থিতি, বিএনপি তো বড় দল হিসাবে কোনো দায়িত্ব তো পালন করেই নাই। এখন যদি জাতীয় সরকার যদি গঠন করা না হয়, তাহলে দেশের পরিস্থিতি সামনে কি হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শকের প্রশ্নে আমি প্রথমে ফরহাদ ভাইকে বলব যে ফরহাদ ভাই যে এই প্রশাসন নিয়ে আগামী নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ হবে? আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব
লন্ডনে আসছিলেন এবং এসে তারেক জিয়ার সাথে একটা বৈঠক করেছেন এবং আগামী ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনার কি মনে হয় যে এই প্রশাসন নিয়ে আগামী নির্বাচনটা কতটুকু শান্তিপূর্ণ হবে? আ ফরাদ ভাই আপনার আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ পাঠান ভাই, খুব যুক্তিযুক্ত প্রশ্ন। এবং মুনির ভাইকেও বলছি যে আপনি ইউ আর এ ভেরি কমন ফিগার টু আস্ক দ্য কোয়েশ্চেন ইন আওয়ার শো। আপনি থাকবেন, যাবেন না। আমি উত্তরটা দিই। সেটা হলো এই যে অলরেডি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা 144 ডিক্লেয়ার করেছে, জাস্ট টু ব্রিং দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এটা একটা পজিটিভ সাইড। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা তো পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, যে এটা হবে, এটা আগে থেকে জানা দেওয়া হয়েছিল, তাহলে স্থানীয় প্রশাসন কি করেছে সেটা একটা প্রশ্ন। আমি এটাকে অস্বীকার করি না। স্থানীয় প্রশাসন আর একটু অ্যালার্ট হলে ভালো ছিল। এই হলো এক। আর পাঠান ভাই যেটা বললেন যে এই প্রশাসনিক ব্যবস্থায় আগামী নির্বাচন সম্ভব কি না, আমি বলছি না। কেননা আপনি সবচেয়ে বড় কথা হলো যে উপদেষ্টা পরিষদে কিছু গরমিল আছে যোগ্যতার ক্ষেত্রে। যেমন ডক্টর ইউনূস যিনি, উনি স্টলওয়ার্ড ক্যাপাবিলিটির লোক। ওনার সাথে এই ওনার যে আপনার অ্যাডভাইজারি পরিষদ বা উপদেষ্টা পরিষদের কাউকেই ম্যাচ করে না ওনার সঙ্গে। কিন্তু 2-4 জন ছাড়া যদি আমি বলি, আর বাকিরা কিন্তু মন্ত্রণালয় চালানোর আমার মনে হয় ক্যাপাবিলিটি নাই, সক্ষমতা নাই বললে, অনেকের নেই বললেই চলে। যেমন আমি এইখানে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, যিনি আমাদের ইমরান ভাইয়ের বস ছিলেন যদ্দূর জানি। উনি অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, কথাই বোঝা যায় সরল, এবং এত ভেতরে এত কিছু নেই, কুটিলতা একেবারেই নেই। কিন্তু বিষয়টি হলো এই যে উনি যেই পদে আসীন আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে উনি নিয়োজিত আছেন, সেই দায়িত্বে থেকে উনি কিন্তু সবকিছুকে অতি সরলীকরণ করলে ওনার চলবে না। ওনাকে অনেকটা আয়রন হ্যান্ডে সবকিছুই নিয়ন্ত্রণ করতে হবে। আমি বলছি না কারো উপর অত্যাচার করবে, কারো উপরে পুলিশ র্যাব লেলিয়ে দেবে, ন। আমি বলছি যে বিষয়টাকে একটা স্ট্রং ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে, আইন শৃঙ্খলা বিষয়টাকে। আমার মনে হয় মানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব এই জায়গাটায় পুরোপুরি অ্যাড্রেস করতে পারছেন না, অনেকটাই অক্ষম। তাছাড়া যেমন ধরেন অদ্ভুত এক ব্যাপার, এখানে 2-1 জন অ্যাডভাইজার আছেন, একজনের হাজবেন্ড হলো অত্যন্ত নামকরা বুদ্ধিজীবী এই বাংলাদেশে। কি আচানক ব্যাপার দেখেন, উনি হলেন বাংলাদেশের খ্যাতিমান বুদ্ধিজীবী, উনার স্ত্রী এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার, উনার স্ত্রীকে অ্যাডভাইজার করে রেখেছেন উনি আবার এই সরকারের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সমালোচনা করেন। এটা কোন ধরনের প্র্যাকটিস? এই ধরনের কনফিউজিং ক্যারেক্টার কেন? নিজের স্ত্রীকে দিয়ে রেখেছেন অ্যাডভাইজার হিসাবে সরকারে কাজ করার জন্য, আর উনি এই সরকারের যখন তখন বিভিন্ন বিষয়ে সমালোচনা করছেন। এই ধরনের মানুষকে আমাদেরকে বোকা ভাবেন নাকি? আমরা কি উই আর স্টুপিড? উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি আর ওই মানে পর্বত প্রমাণ বুদ্ধিজীবী যিনি, তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, তবে আমার এই শোটা শুনলে উনি বুঝতে পারবেন এইগুলো করবেন না। আপনারা বুদ্ধিজীবীরা যারা আছেন, আপনাদের এই লীলা খেলা যে আমরা বুঝি না তা না। কোনোদিনও এটা মনে করবেন না যে স্বয়ং সৃষ্টিকর্তা পড়াশোনা এবং জানাশোনার একমাত্র অধিকার এবং দায়িত্ব আপনাদেরই দিয়েছেন, আর অন্যান্য লোকরা সব ছাড়পোকা মারে। এটা ঠিক এগুলো ঠিক না। সুতরাং আমি মনে করি যারা অদক্ষ এই ইন্টারিম গভর্নমেন্টে আছেন অ্যাডভাইজার হিসেবে, তাদেরকে নিজের দায়িত্বেই তাদের চলে যাওয়া উচিত। গভর্নমেন্ট রিশাফল করতে হবে, উপযুক্ত লোক আনতে হবে, এবং তাও যদি সরকারের পক্ষে সম্ভব না হয়, তাহলে প্রফেসর ডক্টর ইউনূস একটা ঘোষণার মাধ্যমে এই সরকারের বিলুপ্তি ঘোষণা করে তিনি একটি জাতীয় সরকার গঠন করতে পারেন। সেটার জন্য উনি তাড়াতাড়ি সকল রাজনৈতিক দলগুলোর সাথে ওনাকে বসতে হবে, এবং বসার পরে যেটা উনি করবেন, আমার মনের ইচ্ছা উনি যে জাতীয় সরকার হবে
সেই সরকারের প্রধান উনিই থাকবেন, তবে এই যে চেনা মুখগুলো এখন আছেন সরকারের বিভিন্ন উপদেষ্টা পদে, উনারা অনেকেই এখানে থাকবেন না, দু একজন থাকলেও থাকতে পারে, তাই না? আর কমিটমেন্ট ঠিক রাখতে হবে। একজন উপদেষ্টা যদি বলেন এইটাই হবে, পরের দিন দেখা গেল একদম 90 ডিগ্রি উল্টাটা হলো, তখন মানুষ খুব আশাহত হয়। এবং আমরা এই ধরনের আশাহত অবস্থায় থাকতে চাই না। তো আমরা কিন্তু গত 3 দশকের ঊর্ধ্বকাল একটি বিশেষ সময় অতিবাহিত করেছি, যেখানে প্রকৃত অর্থে গণতন্ত্র ছিল না, যেখানে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল এবং নির্বাচন নিয়ে কথাও বলতে পারছি না, ভয়ে ডরে এটাকে অগোচরে এটা 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 কোন রকমে কাটিয়ে গেছি, পক্ষে বিপক্ষে কোন রকমে বলে জীবনটা বাঁচিয়ে রেখেছি। এই ধরনের একটা দুর্বিষহ অবস্থা আমরা অতিক্রম করেছি। এরপরে যদি আমরা এখন ফরাদ ভাই, আপনার কি মনে হয় যে যদি এই আওয়ামী লীগকে বলা হচ্ছে কার্যক্রম তার নিষিদ্ধ, ছাত্রলীগকে বলা হচ্ছে যে একটা নিষিদ্ধ সংগঠন, এই অবস্থায় কি আগামী নির্বাচন করা সম্ভব শান্তিপূর্ণ? আমি একটা জিনিস বলি, যে আমি যেটা বলছিলাম এটা শেষ করতে হবে, ইম্পর্টেন্ট কথাটা বলা শেষ করতে হবে। এই যে আমরা একটা বিশেষ একটা অবস্থার মধ্য দিয়ে, একটা ধরেন একটা অন্ধকারের মধ্য দিয়ে পথ হাতড়ে আমরা এগিয়েছি, তাই না? তো এগিয়ে এসে যদি আলোর মুখ না দেখি তাহলে কেমন লাগে? আমরা তো এখন হতাশাগ্রস্ত। হ্যাঁ, নির্বাচন অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে, আমার যা মনে হচ্ছে, অবস্থার দৃষ্টে তাই মনে হচ্ছে নির্বাচন অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো, এই অনিশ্চিত অবস্থাটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটাও তো একটি কথা। এবং যদি নির্বাচন ব্যবস্থা অনিশ্চিত থাকে, সরকারের মধ্যে অনিশ্চয়তা থাকে, তাহলে কতগুলো জিনিস ঘটবে। সেগুলো হলো আন্তর্জাতিকভাবে যেই আমাদের ডোনেশন গুলো আছে, আমাদের এইড গুলো আছে, সেগুলো সমস্যা হবে। আমাদের আন্তঃবাণিজ্য গুলো যে ভলিউম আছে সেগুলো কমতে থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি এই জন্যই বলি যে একটি জাতীয় সরকার যদি হয় এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই সরকারের প্রধান হন, তাহলে আমি মনে করি জাতি একটি আশার মুখ দেখবে। এবং ডক্টর ইউনূসও তার যে যোগ্যতা, যে প্রলিফিক ক্যাপাবিলিটি, উনি এইটাকে এক্সারসাইজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কার মাধ্যমে? যে জাতীয় সরকারে যারা থাকবেন তাদের মেধা এবং মননের মাধ্যমে ডক্টর ইউনূসের যে ক্যাপাবিলিটিটা তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু ডক্টর ইউনূস একজন ক্যাপেবল হলে কি হবে? উনার ক্যাপাসিটিটা তো উনার যে মিনিস্ট্রিতে আছেন, এই যে অ্যাডভাইজারি বোর্ডে যারা আছেন, পরিষদে যারা আছেন, তারা তো সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। এবং সবচেয়ে বড় কথা কি, অদ্ভুত ব্যাপার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে কোন উপদেষ্টা আছেন অনেক বৃদ্ধ, তারা অনেক জ্ঞানী, কিন্তু বয়সে তারা আসলে অনেক কিছুই পারছেন না। বয়সকে তো সম্মান করতে হবে। অনেকের কথাই তো জড়িয়ে যায়, কথাও ঠিক মতো বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, তারা মুভমেন্ট করতে পারছেন না। যে একজন উপদেষ্টাকে মুভমেন্ট করতে হবে, প্রয়োজন ওনাকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিভ্রমণ করতে হবে, সেটার জন্য শারীরিক যোগ্যতা দরকার। আবার অনেকে আছেন বয়সে অতি কম, তাদের আবার ধরেন মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা কম। সেই জন্য আমি বলি মিড লেভেলের, অত্যন্ত বয়সের দিক থেকে মিড লেভেলে যারা আছেন, যারা অত্যন্ত শার্প, দক্ষ এবং অভিজ্ঞ, আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি যারা বুঝেন, যারা কূটনীতিক জ্ঞানে অত্যন্ত প্রখর, এই সকল লোকজন, অর্থনীতি জানেন যারা, অর্থনীতি বিষয়ে যারা খুব পাকাপোক্ত জ্ঞান রাখেন, তাদেরকে এনে একটি জাতীয় সরকার গঠন করা উচিত। এই জাতীয় সরকার হতে পারে বিভিন্ন পেশাজীবী থেকে দক্ষ লোক এনে, তিনি আইনজ্ঞ হতে পারেন, তিনি একজন অধ্যাপক হতে পারেন, তিনি একজন সমাজকর্মী হতে পারেন, তিনি একজন নামকরা মানবাধিকার কর্মী হতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তিনি একজন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে পারেন, অথবা জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন এমন একজন লোক, অর্থনীতি বিভাগে বা জাতিসংঘের পররাষ্ট্র বিভাগে, সিকিউরিটি কাউন্সিলে অথবা জেনারেল অ্যাসেম্বলিতে কাজ করেছেন। এই ধরনের একদম প্রলিফিক এক্সপেরিয়েন্স যাদের আছে, কম্পোজিট এক্সপেরিয়েন্স, এই ধরনের লোকজনকে, এটা তো হবে, জাতীয় সরকার হবে, এই ধরনের লোককে আনতে হবে। খুব স্লো মোশনের লোকজন, যারা ডিসিশন মেকিং এ বা ডিসিশন দিতে দেরি করেন, ফাইল প্রসিড করতে গড়িমসি করেন, একমাত্র কারণ হলো তারা বুঝেনি না ফাইলটা কি। যারা সেক্রেটারিকে ধমক দিতে পারবেন, কারণ সেক্রেটারি যারা, তারাও তো একটা
একটা লেভেলের মানে আপনার যোগ্যতা নিয়ে এসছে, তারা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে এসছে, তাদের একটা স্ট্যাটাস অফ নলেজ আছে। এই ধরনের লোকজনকে যারা একেবারে কন্ট্রোলে রাখতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেই ধরনের লোককে আনতে হবে। একজন সেক্রেটারি যদি মন্ত্রীর সামনে এসে বা অ্যাডভাইজারের সামনে এসে বডি কসরত দেখায়, এমন ভাবে শারীরিক কসরত দেখায় যে আপনি আপনার চেয়ে অনেক বেশি জানি, আপনি তো কিছুই না, এইটা যাতে, এই মনোভাবটা যাতে প্রকাশ করতে না পারে। আমি একজন মন্ত্রীর নাম বলবো আজকে, নামটা একটু বলেই ফেলি যদি কিছু মনে হয়, শাহ মুয়াজ্জেম। উনি এরশাদ সাহেবের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এলজিআরডি মিনিস্টার ছিলেন। তো উনার সেক্রেটারি যিনি ছিলেন, ওই সেক্রেটারি শাহ মুয়াজ্জেম সম্পর্কে খুব বোধহয় ভালো জানতেন না। তো যেদিন মন্ত্রী হইলেন, পরের দিন ওত নিয়ে উনি মিনিস্ট্রিতে গিয়ে বসছেন। তো সেক্রেটারি সাহেবকে উনি চায়ের দাওয়াত দিলেন, এত্তেলা দিলেন ওনার পিএস কে দিয়ে, প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে, যে সেক্রেটারি মহোদয়কে ডাকো, ওনার সঙ্গে একটু বাতচিত করি, কারণ ওনার সঙ্গে তো আমার কাজ করতে হবে। তো সেক্রেটারি সাহেবদের মানে আমলাদের একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু তারা সবসময় একটা মানে রাজনীতিবিদদের একটা আন্ডার এস্টিমেট করে। তো এসে উনি এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ শাহ মুয়াজ্জেম সাহেবের সামনে দেখালেন। তো মুয়াজ্জেম সাহেব কি চিজ ছিলেন এটা কে না জানে। উনি প্রথমেই বললেন, আপনি বোধহয় সম্ভবত ইপিসিএস না সিএসপি? কয় হ্যাঁ আমি সিএসপি। তো বলে যে আপনার আমার সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ, আপনি রাজনীতি করেছেন, আপনার একটা গৌরব উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস আছে, এটা আমি জানি স্যার। বলে যে আপনি আরেকটা জিনিস জানেন না, আপনি যে এই পরীক্ষাটা দিচ্ছেন না, এই পরীক্ষাটা দিলে সারা পাকিস্তানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হইতাম। কারণ মেট্রিক পরীক্ষা দিছি আমি জেলে থেকে, হ্যাঁ সারা ইস্ট পাকিস্তানে থার্ড হয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষাও জেলে থেকে দিছি, আমার পেরোলে মুক্তি দিয়ে হলে আনতো, সেখানে আমি অষ্টম হয়েছি। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার রেজাল্ট ভালো ছিল? আপনি কি করে ভাবেন যেটা দিয়ে আপনি সচিব হয়েছেন, যে পরীক্ষা দিয়ে, এই পরীক্ষাটা দিলে সারা পাকিস্তানে আমার পজিশন থাকতো না? সুতরাং আমি মুয়াজ্জেম হোসেন শাহ মুয়াজ্জেমের কাছে আসলে আপনি একটু গুছিয়ে গাছিয়ে আসবেন দয়া করে, ফাইলপত্র রেডি করে এখন থেকে। এন্ড দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ এ মিনিস্টার ইন দ্য ক্যাবিনেট। এটা কি আছে এখন? নেই। তারা লেখাপড়ায় ভালো ছিলেন, মন্ত্রণালয় দাপটে চালাইছে। যদি কোনো সেক্রেটারিকে বলছে শেষ করে ফেলি যে আপনি আগামীকাল দেখা করবেন, সেই সেক্রেটারি তো নিশ্চয়ই মুসলমান হলে তাহাজ্জুদ পড়ছে, আর হিন্দু হলে কালীঘরে পূজা দিচ্ছে, দিয়াছে সেক্রেটারি মন্ত্রীর সামনে এসছে। এটা এখন নাই। ধন্যবাদ। প্রশ্ন করতে যাচ্ছি ইফতেখার ভাইকে। ইফতেখার ভাই, আপনার কি মনে হয় যে পিআর পদ্ধতি হলে বিএনপি যে এখন যেভাবে চতুর্দিকে তার মনে হচ্ছে যে তারা ক্ষমতায় চলে আসবে, আপনার কি মনে হয় যদি পিআর পদ্ধতিতে সত্যিকার অর্থে যদি ইলেকশন হয়, তাহলে পিআর পদ্ধতিতে আপনার কারোর সম্ভাবনা গ্যারেন্টি আছে? নো চান্স। পিআর পদ্ধতি হলে বিএনপি দাঁড়াতে পারবে না। এক ভোট এক সিট পার্সেন্টের জন্য যাই। তো এটা আমি বহুবার উল্লেখ করেছি, আপনাদের এখানে বিভিন্ন শোতে বলেছি যে ধরেন এনসিপি পেল 20%, 60 সিট, আবার আরেকজন পেল, জামাত পেল 20%, 120 সিট নেট, আর অন্যান্য মিলে 150 সিট। তাহলে টোটাল আসন সংখ্যা কত? 300। হ্যাঁ, 300-টির ভিতরে যদি 150 হয় অপোজিশন, আর 150 দিয়ে আপনি কিভাবে গভর্নমেন্ট ক্যাবিনেট ফর্ম করবেন আমাকে বলেন? এটা তো একটা মানে ইউজলেস গভর্নমেন্টে পরিণত হবে। দেন ইউ উইল গো ফর ফার্দার ইলেকশন, ফার্দার ভায়োলেশন অনেক কিছুই। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, আপনি তো বলতে যাচ্ছেন বিএনপির কথা। আজকে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে, আজকে দুপুরে একটা কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। নাম বলতে পারবো না, এখানে নাম মেনশন করছি না। বিএনপির প্রথম সারির 3 জন নেতার ভিতরে একজন যদি বলে থাকে যে এই কথাটা শুনে আমি এত কষ্ট পেয়েছি যে ছেলেরা এই বয়সে, আমাদের সন্তানরা একটু পার্টির লোকেরা চাঁদাবাজি করতেই পারে, একটু চাঁদাবাজি করতেই পারে। আপনার এই কথাটা যদি অন্যভাবে ঘুরে আমি বলি, আমার ছেলের যৌবন এসছে, সে রাস্তা সুন্দরী মেয়ে দেখেছে, তাকে ধরে উঠিয়ে নিয়ে যেতে পারে, ধর্ষণ করতেই পারে, আবার তাকে সিকিউর ভাবে নামিয়ে দিতে তার বাবা মার বাসায় কি এসে গেল। কত বড় একটা জঘন্য উক্তি, এটা কল্পনা করা যায়? আপনি সেই পলিটিশিয়ান, আপনি এরকম একটা উক্তি করলেন যাকে আমি হাইয়েস্ট রেসপেক্ট করতাম অনেক সময়, ওনার মুখ থেকে কথা শুনে আমি মানে পাথর হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি কোন দিকে, দেশটা এগিয়ে যাচ্ছে কোন দিকে ভাই? আমাকে বুঝাতে পারেন পাঠান ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। এই সপ্তাহে আপনি নেক্সট ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন, আমার কিন্তু হাত পা কাঁপছে রীতিমতো ভাই, অতি দুঃখে, রাগে না।
কারণ একটা জিনিস মনে রাখবেন, আকবর, বাদশাহ আকবরের নাম শুনেছেন? মোগল সম্রাট। হুম, হুম, আক- হুম। আকবরের সভাসদ ছিল নবরত্ন। নবরত্ন। ঠিক ঠিক আছে। একই জিনিস কিন্তু ওয়েস্টার্ন ভার্সনেরও আছে, ইংল্যান্ডের কিং আর্থার। কিং হুম, আর্থারের একটা ওভাল শেপের টেবিল ছিল। এই টেবিলের কনসেপ্টটা কিন্তু আপনারা হোয়াইট হাউসে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, হুম, এই জন্য হুম, আপনাদের ওভাল অফিসটা কিন্তু কিং আর্থারের কনসেপ্টে বানানো। আপনারা অনেকেই জানেন না। ঠিক আছে? এটা আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে এখন। হ্যাঁ। কিং আর্থারের কিন্তু নামকরা নাইট, মানে নাইটহুড দিয়েও যে নাইট উপাধি দেয়, স্যার উপাধি দেওয়া হয়, হুম। ওরকম কিন্তু বিশাল ক্যাবিনেট ছিল, অ্যাডভাইজার ছিল। ওটার সাথে যদি এখন আমাদের একমাত্র রত্নের কথা যদি চিন্তা করি, ডক্টর ইউনূস সাহেবের ক্যাবিনেটের টেবিল, ওখানে আপনি আমাকে একটা রত্ন দেখান তো। হয়তো আমি একেবারে অযোগ্য জাজ করার জন্য যে কাউকে রত্ন হিসেবে পাবো। সবাই তো খালি সমালোচনারই শিকার হচ্ছে। কাউকে দেখাক না যে আজকে হঠাৎ করে এই জিনিসটা মুখে চলে আসলো এই সামনে। মনে আছে বইটার কথা? পেছনের আজকে ইনি পুরস্কার কোথায়? স্বাধীনতায়। এই মেয়েটা কোথায়? সঞ্জিদা মেয়েটার নাম। এটার প্রসঙ্গে পরে আসছি আমি। সরি ফর দ্য, আমি এখন খুব খারাপ লাগছে আজকে আবু সাইদ দিবস বলতে গেলে আমাদের। আবু সাইদের হুম। পরিবার কোথায়? বিএনপি সামনে কখন নির্বাচন হবে, কখন ক্ষমতা যেতে হবে, কখন পাওয়ারে বসবে, কত সিট হবে, কিভাবে সংস্কার-টংস্কার সব বাদ দেন, সমস্ত কিছু বাদ দেন, আমরা তাড়াতাড়ি যে পাওয়ারে বসি। যে কোনো একজন হুজুর এই কথাটা বলেছিল তো, কেউ গেল আর কেউ আসলো। কেউ খাওয়া হয়ে গিয়েছে, আরেকজন খেতে হবে। এটাই তো। এটাই কি আমাদের দেশ? এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্রের দরকার নেই আমাদের জনগণের। সরি। আমরা শান্তি চাই বলে এত বড় অশান্তির কারণ আমরা মাথায় নিব না। আমরা চাই এই দেশটার জন্য যারা শহীদ হয়েছে সত্যিকার অর্থে, তাদের মূল্যায়ন কোথায়? এত বড় অকৃতজ্ঞ জাত হয়ে গেলাম আমরা। আমরা জানিও না যে আবু সাইদের বাবা জীবিত আছে না মরে গেছে, আল্লাহ মাফ করুক। আমি জানি না। আপনি জানেন? কজন জানে? কোথায় মুগ্ধের ভাই? মুগ্ধের ভাই হঠাৎ গায়েব হয়ে গেল একদিন। সে মুগ্ধের ভাই কোথায় গেল? মুগ্ধের মতো দেখতে। এই মেয়েটার কথা বললাম, ইনি কোথায়? সামান্তাকে দেখা যায়, সঞ্জিতাকে দেখা যায় না কেন? তার মূল্যায়ন করা হয়নি কেন? তাকে কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি কেন? সেটা ঢাকা ইউনিভার্সিটির পড়ুয়া মেয়ে। এরা কার তো কোনো কখনো এরা তো কখনো রাস্তায় নামেনি ক্ষমতার জন্য। ওরা দেশের সেটাই তো কথা। ভালোবেসে নেমেছিল। ভালোবাসার নাম কি আত্মাহুতি দেওয়া শুধু? আর আত্মাহুতি দেওয়ার পরে আপনি আপনার একটা অনুষ্ঠান, এই যে এই অনুষ্ঠানের একটা, এই পিসিবি চ্যানেলস এর একটা ইয়েতে আছে যে আমরা যেন তাদেরকে কখনো ভুলে না যাই। মনে হুম। আছে সে কথাটা আপনার? হ্যাঁ, হ্যাঁ মনে আছে। আমরা কি আসলে তাদেরকে ভুলে গেলাম? এত অকৃতজ্ঞ জাত আমরা। কথায়, কথায় বলি ইহুদিদেরকে, ইহুদিরা অত্যন্ত অভিশপ্ত জাত। এখন তো দেখছি বাঙালি ইহুদিদের থেকেও খারাপ। আমরাই বরং সবচেয়ে অভিশপ্ত। যে আমরা যারা উদ্ধারকারী আমাদের, তাদেরকে আমরা চিনি না। সরি, পারদন মাই ল্যাঙ্গুয়েজ। আমাকে ক্ষমা করবেন মাহান ভাই। থ্যাংক ইউ। হুম, অনেক ধন্যবাদ ইফতেখার ভাই। ফরাদ ভাই আমি বলতে চাচ্ছি যে যদি পিআর পদ্ধতি হয়, আপনার কি মনে হয় যে পিআর পদ্ধতি কতটুকু একটা কনস্ট্রাকটিভ এবং একটা সুন্দর কোন ক্যাবিনেট তৈরি করতে পারবে? একটা সরকার তৈরি ধন্যবাদ। করতে It is a much discussed issue and already has become a buzzword. PR, proportionate representation, representative, হ্যাঁ। তাই তো? এটা হলো একটা চাণক্য কৌশল। এটা প্রয়োগ করলে এটা নির্বাচন হবে না। নির্বাচনের নামে এক ধরনের প্রহসন হবে। এটা ঠিক হবে না। ভোট দিলাম ইলন মাস্ককে, নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, তাই তো? তো আমি পাঠান ভাইকে পছন্দ করি পার্লামেন্টে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আমি পাঠান ভাইকে চাই, প্রতীকে ভোট দিলাম, পাঠান ভাই না হয়ে গেল মিঠু ভাই। এটা কি কোনো নির্বাচন পদ্ধতি আছে নাকি পৃথিবীর বিভিন্ন দেশে? কোন দেশে কি আছে? আই ডোন্ট লাইক টু টেক দ্য কনসার্ন অ্যাবাউট দোজ কান্ট্রিজ। তারা অনেক এগিয়ে গেছে। আমরা আমরা এত গণতান্ত্রিক পদ্ধতিতে এত হাইপারসনিক অবস্থায় নাই। সুতরাং আমরা যে অবস্থাটায় আছি সে অবস্থা আমরা ট্রেডিশনাল ওয়েতেই নির্বাচনে যেতে চাই, এবং সেখানে আমরা যেটা করব সেটা হলো নির্বাচনটা যাতে ট্রান্সপারেন্ট হয়, নিরপেক্ষ হয়, আনডিসপিউটেড হয়, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। যা এবং একটা শক্তিশালী ইলেকশন কমিশন থাকতে হবে, যে ইলেকশন কমিশন যেই অর্গানগুলো রাষ্ট্রের নির্বাচনকে পরিচালনা করবে সেইগুলো যাতে সঠিকভাবে তাদের কাজ করে, নিরপেক্ষতা বজায় রেখে, সততা বজায় রেখে, এইগুলো নিশ্চিত করতে হবে। আপনার এইসব চাণক্য কৌশল দিয়ে পিআর
পদ্ধতি দিয়ে আপনি নির্বাচন করবেন না। এগুলো দিলে কোন পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং এক ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং এক ধরনের সোকল কোয়ালিশন গভর্নমেন্ট হবে এবং সেটা যে হবে এইটা ভেঙে যাবে। আজকে যদি গভর্নমেন্ট ফর্ম করে 15-20 দিন পরেই শুরু হয়ে যাবে ভাঙনের আওয়াজ এবং 2 মাস 3 মাস পরে ভেঙে যাবে। ভেঙে গেলে আবার নির্বাচনের দরকার হবে। নির্বাচন করতে টাকা লাগে, টাকা কে দেবে? জনগণ দিচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সায় তো নির্বাচন হবে। সো আমি মনে করি বাংলাদেশ, our country should not take a risk of taking the risk of conducting this type of election that is PR. No, আমি এটা চাই না। আমি যে নির্বাচনটা বলেছি আপনাকে এইভাবেই হওয়া উচিত। ট্রেডিশনাল সিস্টেম, এটা ট্রান্সপারেন্ট নির্বাচন, সবচাইতে নিরপেক্ষ নির্বাচন হবে। এটা হলো ছোট ছোট যে দলগুলো আছে, অনেকগুলো আছে, আমি নাম মেনশন করব না, যেমন ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তাই না? গ্রামে একটা কথা প্রচুর, এই নিধিরাম সর্দাররা পার্লামেন্টে যাবেন আর বিএমডব্লিউ চড়বেন আর বগল বাজাবেন, এটা দেখতে চাই না। তাদের কোনো লোক নাই, তাদের পেছনে কোনো লোক নাই। They are totally isolated from the communication of the people. তাদের গ্রামে কোনো সংগঠন নাই, গ্রাসরুট লেভেলে তাদের লোক নাই। তারা ড্রয়িং রুমে বসে হাফ কাপ ফুল কাপ চা খায় অথবা কফি খায় আর বিভিন্ন তত্ত্ব এবং ইডিওলজি, এটাকে কি বলে বাংলাটা, ইডিওলজি হলো মানে আদর্শের কথা ওনারা বলেন শুধু ড্রয়িং রুমে বসে। তারা কোনোদিন যান না। আমাদের ইমরান ভাই একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, উনি কিন্তু ওনার এলাকায় যায়, বরিশাল যায়, কত জায়গায় যায়। আপনি বলেন তো মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবকে বলেন, উনি কত বছরের মধ্যে উনি ওনার রিমোট এরিয়াতে গেছেন, কোন টেকনাফ গেছেন, তেতুলিয়া গেছেন, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে গেছেন, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গেছেন, সুনামগঞ্জ গিয়েছেন। সেই যে বামপন্থী নেতা, উনি কতদিন গিয়েছেন? আমাদের মান্না ভাই বগুড়ায় বাড়ি, উনি কতদিন ওনার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে জনসংযোগ করেছেন। আসম আব্দুর রব এক সময়ের বিখ্যাত নেতা, তার এক সময়ের কন্ট্রিবিউশনকে আমি স্যালুট করি, কিন্তু উনি কতবার সেনবাগ গিয়েছেন বা ওনার এলাকায় গিয়েছেন কি? তো এই ধরনের যারা শুধু রাজনীতিবিদ বলে পরিচিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন, জাতীয় ঐক্য গঠনের প্রশ্নে তারা বিভিন্ন মিটিং এ বৈঠকে গিয়ে হাজির হন, কিন্তু লোক তো নাই তিনটাও। লোক যেটা হলো বড় দুই পার্টি, এখন বিএনপি আর আওয়ামী লীগ বড় ছিল, এখন তো আওয়ামী লীগের অস্তিত্ব নাই বলেই চলে বিভিন্ন কারণে। তো এখন বিএনপি দেখছে ছোট দলগুলো যে নির্বাচন হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে and BNP will go to form the government. এটা আবার ছোট রাজনৈতিক দলগুলোর আবার সহ্য হচ্ছে না, কারণ তারা বিএনপি ক্ষমতায় গেলে তারা যেতে পারবে না। আর তাদের যে হেডম আছে, হেডম যেটাকে বলি আমরা, 2-4-5টা লোক নিয়ে তারা আন্দোলন করে বিএনপির একটা পশম এদিক সেদিক করতে পারবে না। তাই তারা চাণক্য কৌশলের আশ্রয় নিয়ে এই ধরনের এই পিআর পদ্ধতি, ওই পদ্ধতি, সেই পদ্ধতি, এগুলো কৌশল। তারা they don't have exactly the fair intention to represent the people of this republic. তারা চাচ্ছেন শুধু লোক নাই কিন্তু পার্লামেন্টে নিয়ে যেতে পারে, গেলে সুযোগ সুবিধা পাবেন, ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন, আপনার ন্যাম ভবনে ফ্ল্যাট পাবেন, তারপরে ব্যাংক থেকে লোন টোনও নিতে পারবেন, বড় ধরনের ইন্ডাস্ট্রি করতে পারবেন ইত্যাদি। শুনলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, হয়তোবা আমার কুশপুত্তলিকা দাহ করতে পারে, কিন্তু আমার এগুলা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। আমি নির্বিকার নির্লিপ্ত ভাবে এই কথাগুলো বলছি আপনার এই টক শোতে, এতে আমার যা হয় হবে। আর কি হবে? এই বয়সে এসে মুক্তিযুদ্ধে মাকে হারিয়েছি। আমার মা থাকলে আমি হয়তো যে জায়গায় চাকরি করি আমার এখানে থাকার কথা ছিল না। I could have been the teacher of a reputed university of the world. তো সেইখানে আমার হয়তো আল্লাহ তাআলা আমার কিছু মস্তিষ্ক দিয়েছিল, কিন্তু ওই যে বলে না যে গাছ যখন বাড়তে থাকে তখনই যদি কাণ্ড কেটে দেওয়া হয় তাহলে তো আর সেটা ওই জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু দুঃখ লাগে, যুদ্ধে আত্মীয় স্বজন গেছে, মামাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছে। বা ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধার সূতিকাগার, আপনার এটা বুঝতে জানতেই হবে, এটা স্বীকার করে সবাই
কিন্তু দেখেন আমি এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমার এই জীবনের প্রায় পরন্ত বিকেল বেলায় আমি যা দেখছি এই দেশে যা ঘটছে তা আমাকে আমার হতাশাকেই বাড়িয়ে দিচ্ছে। আমি কোনো আশার পথ খুঁজে পাচ্ছি না। তাই মনের কষ্টে গভীর দুঃখ বেদনা থেকে আজকে আপনার এই শোতে সেই কথাগুলো বললাম। আমাকে মাফ করবেন যদি ভুল ত্রুটি করে থাকি। আর আমি একটু শোটা ছেড়ে একটু চলেও যাব, একটু দাবির সাথেই বলছি আমাকে যদি ছুটি দেন, কারণ আমি মধুমেহ রোগে আক্রান্ত। তাই নির্দিষ্ট সময়ে আজকে ডিনার করতে পারিনি বলে মনে হয় আমার লেভেলটা নিচে নামছে বলে আমার শরীর আমাকে নক করছে। তাই একটু 2 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। 2 মিনিটে ইমরান ভাই, নিরাপত্তা নিয়ে আমরা আমাদের সবাই শঙ্কিত যে রাস্তাঘাটে মানুষ বের হতে পারছে না বা নিরাপত্তায়। আপনার কি মনে হয় যে এই সরকার কি ব্যর্থ নিরাপত্তায়? সরকার ব্যর্থ একেবারে স্ট্রেট কাট। হি শুড বি টাফ, হি ইজ ভেরি সফট, হি ইজ নট টাফ, হি ইজ অ্যানাদার প্রবলেম, দিস ইজ অ্যানাদার প্রবলেম। আরে ভাই, এখানে তোমার নামাজ পড়ো, কি তাহাজ্জুদ পড়ো, আই ডোন্ট মাইন্ড, ভালো কথা, কোরআন তেলাওয়াত করো, কিন্তু ইউ শুড বি বিহেভিং লাইক এ মিলিটারি ম্যান, ইউ শুড বি ডিক্টেটর হিয়ার। তোমার অফিসাররা যেন একেবারে হয়, ডেডিকেটেড হয়। এরকম অফিসার কেন? খালি স্টাফ কলেজ করবো, এনডিসি করবো, A+B+, ফরেন কোর্সে যাব, মিশনে যাব, অবজারভার হব, আর টাকা কামাবো, বাড়ি করবো, ফ্ল্যাট করবো, জেনারেল হয়ে যাবো, রিটায়ারমেন্ট। দিস ইজ বোগাস। তোমার দেশই তো থাকবে না। তুমি বোঝো এই হাসিনাকে তাড়িয়ে আমরা এই দেশটাকে কত উদ্ধার করেছি এই ছাত্রদের মাধ্যমে, এই বাচ্চাদের মাধ্যমে। এই যে আবু সাইদ, এই যে ওয়াসিম আকরাম চিটাগাংয়ের, এই সমস্ত ছেলেরা মুখ ধরা যদি জীবন না দিত, আজকে আমি কথা বলতে পারতাম নাকি এইভাবে? আমাকে ধরে নিয়ে যেত, বিটু ভাই আসতোই না, ফরদ ভাই কথা বলতে পারতো না। তো সুতরাং আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আজকে শোনেন, আজকে যখন গোপালগঞ্জে এনসিপি কে মারে, কালকে কিন্তু সেনাবাহিনীতে মারছে, কালকে তো আর্মিকে মারবে, আবার মারবে। সুতরাং এগুলি ইফতেখার ভাই, আপনাকে প্রশ্নটা হলো যে আসলে কি নির্বাচন হবে যদি এরকম নিরাপত্তা না থাকে? মিটফোর্টের ঘটনার পর থেকে এই গোপালগঞ্জের ঘটনার দিকে অগ্রসর হয়ে আপনি কি মনে করেন যে আমরা একটা নির্বাচনমুখী ফেব্রুয়ারি মাসের দিকে অগ্রসর হচ্ছি? আমার মোটে মনে হয় না। বরং আমরা আগামী 2 মাস কেমন করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামলাবো ওদিকে খেয়াল করা উচিত। আমি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন, যারা পুলিশ ভাইরা আছেন, আর্মির ভাইরা আছেন, তারা কেউই কোনো দিক দিয়ে কম না। একটু প্রপার গাইডলাইন নিয়ে ফ্রম দেয়ার সুপেরিয়র, তারা যেন সব দিকে চোখ কান খোলা রেখে অগ্রসর হয়ে রাস্তায় নামেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে। ধন্যবাদ। ফরহাদ ভাই, আপনাকে একটা লাস্ট 30 সেকেন্ডের উত্তর, নির্বাচন কি হবে? আমি এর আগে ইমরান ভাইকে একটু ধন্যবাদ দিব যে ইমরান ভাই তার অনেক লম্বা বক্তব্যের মধ্যে একটা অত্যন্ত দামি কথা বলেছেন। উনি ওই চাণক্য কৌশলটা সম্পর্কে বলেছেন। পিআর হলো চাণক্য কৌশল, এবং এটা এসছে বাংলাদেশে চাণক্য দেশ থেকে। উনি যেটা বুঝতে পেরে এটা বলেছেন, সেই জন্য ইমরান ভাইকে ধন্যবাদ। নির্বাচন খুবই অনিশ্চিত। I cannot make any sort of prediction, particularly on the upcoming election. Thank you. অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভবিষ্যতে আবারও আমাদের দেখা হবে এবং বাংলাদেশের রাজনৈতিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাইকে, দর্শক শ্রোতা সবাইকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।